হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভ অ্যান্ড তোমরা দেখছো ইনফিনিটি ম্যাথ একাডেমির নতুন একটি ক্লাস। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখাবো এইচএসসি 2021 অ্যাসাইনমেন্ট, যে উচ্চতর গণিতের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটার সমাধান এখন করব। তো তোমাদেরকে সমাধান করার আগে কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলোকে বুঝে বুঝে সমাধান করবা, কারণ কোনো কারণে যদি এটার অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি না করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের কোশ্চিনে এই টাইপের অ্যাসাইনমেন্টগুলোর প্রশ্নই কিন্তু থাকবে, আর তখন কিন্তু তোমাদেরকে সেটা করতে হবে। তাই অবশ্যই অ্যাসাইনমেন্টগুলোকে বুঝে বুঝে করতে হবে, আর সেটাই আমি আজকে তোমাদেরকে বুঝাবো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অল করে দাও আর একটি লাইক দিয়ে দাও। তো চলো ক্লাসটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটা দেওয়া ছিল ঠিক এইরকম একটি উদ্দীপক, যেখানে তোমাদের দেওয়া ছিল এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ, এবং তার মধ্যে দেখো একটা চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ বি সি ও একটা চতুর্ভুজ, এবং এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আর তার সঙ্গে আরও কিছু তথ্য দেওয়া আছে। যেমন দেখো এ বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে -k,2k, আর একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে k গ্রেটার দ্যান 0, অর্থাৎ k এর মানটা অলওয়েজ পজিটিভ নিতে হবে। এই জন্যে আমাদের এটা বোঝা যাচ্ছে। এখন দেখো এখান থেকে ও থেকে এ এর ডিস্টেন্সটা হচ্ছে √80, আর এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে যে ওসি যার সমান্তরাল রেখা এটা দেওয়া আছে, তার মানে ওসি এর সমান্তরাল একটা রেখা আমাদের দেওয়া আছে এটা, তার মানে এটা যদি ওসি সমান্তরাল হয় তাহলে ওসির ঢাল যেটা হবে এই রেখার ঢালও কিন্তু সেটাই হবে। তো এটা আমাদের ক নম্বরে লাগবে না, কিন্তু এরপরে আমাদের লাগবে। তো দেখো ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এ বি সরলরেখার সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এ বি, এই সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে অবশ্যই এক্ষেত্রে কি দরকার, এ বিন্দু স্থানাঙ্ক দরকার এবং বি বিন্দু স্থানাঙ্ক দরকার, তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা নির্ণয় করতে পারবো। অথবা আমাদের আরেকটা উপায়ও বের করা যাবে, সেটা হচ্ছে যদি আমরা এ বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি আর যদি এ বি রেখার ঢালটা নির্ণয় করতে পারি তাহলেও কিন্তু আমরা এ বি রেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা কিভাবে সেটাকে সলভ করে দেখি। তা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে, তার মানে বি বিন্দুর যে স্থানাঙ্কর যেই ভুজ সেটা কিন্তু আসলে শূন্য, কারণ তোমরা জানো যে ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দু যদি অবস্থান করে তাহলে তার ভুজ হচ্ছে শূন্য হয়। তো চলো এখানে আমরা দেখে ফেলি যে মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, আর এখান থেকে ও থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে √80। তো আমরা প্রথমে যে কাজটা করব সমাধান করার জন্য, দেখতেই পাচ্ছ যে এখানে আমি 0 অর্থাৎ মূল বিন্দু স্থানাঙ্ক লিখেছি, আর আমাদের এই বিন্দু স্থানাঙ্ক কে এর মাধ্যমে দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের এখন বের করতে হবে, যেহেতু আমাদের দূরত্বটা দেওয়া আছে তাই ও এ এর দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আমরা শিখেছি, অর্থাৎ √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, সেটা দিয়ে ইকুয়াল আমরা কি দিলাম, এই যে √80, এটা কিন্তু লিখে ফেললাম। এখন দেখো আমরা এটার উভয় দিকে বর্গ করে ফেলি, বর্গ করে এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে দেখো খুব সহজেই আমরা কিন্তু কে এর মান বের করলাম। আর একটা বিষয় দেখো এখানে কিন্তু বর্গমূল করা হয়েছে, বর্গমূল করে কিন্তু এখানে আসলে কে ইকুয়াল হচ্ছে +-4 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুধুমাত্র +4 নিলাম। কেন নিলাম? কারণ দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে কত, কে গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক হতে হবে। তো সেই কারণে আমরা দেখো কে এর মান 4 পেলাম। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা খুব সহজেই এখন আমরা বের করে ফেলবো, কারণ দেখো এখানে এই যে কে এর জায়গাতে আমরা এই যে 4 বসিয়ে দিলাম, তাহলে দেখো -4, 4 দুগুণ 8। তো এইভাবে করে আমাদের এই বিন্দু স্থানাঙ্কটা এখন কিন্তু কমপ্লিট। তার মানে আমরা একটু লিখে ফেলি এখানে যে -4,8। ওকে, তাহলে দেখো আমাদের এই বিন্দু স্থানাঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে এই ক্ষেত্রে ঢাল নির্ণয় করতে হবে। তো এবি রেখার ঢাল যদি বের করতে পারি তাহলে কিন্তু এখন আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। তো তার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো যেহেতু এক্ষেত্রে এই যে ও এ এই রেখাটা অর্থাৎ ও এ রেখার ঢাল আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবো, কারণ দেখো আমাদের ও বিন্দু স্থানাঙ্ক এখন আমাদের জানা, আবার এ বিন্দু স্থানাঙ্কটা কিন্তু জানা হয়ে গেছে। আর তোমরা জানো ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2 - y1 / x2 - x1, অর্থাৎ ঢাল নির্ণয়ের সূত্রটাকে আমরা এইভাবে লিখলাম। দেখো এই যে ও এ রেখার ঢাল, এখানে m মানে হচ্ছে ঢাল, আর ও এ রেখার জন্য আমরা এইভাবে লিখছি যে m ও এ ইকুয়াল হচ্ছে, দেখো এই ক্ষেত্রে 8 - 0। লক্ষ্য করে দেখো এখানে y2 - y1 অর্থাৎ 8 - 0, আর কত দেখো -4 - 0, এই যে দেখো -4 - 0, তার মানে ভুজদ্বয়ের অন্তর এটা, আর উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো আমরা কিন্তু
2 পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে এই ক্ষেত্রে OA এবং AB পরস্পর লম্ব কিনা। দেখো এই ক্ষেত্রে আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা কিন্তু এটা কিন্তু লম্ব ছিল, আবার এই যে এটাও কিন্তু লম্ব, দুটাই কিন্তু লম্ব ছিল। তার মানে আমরা কিন্তু খুব সহজে এখন বের করতে পারবো, যেহেতু আমাদের এই যে এটা ঢাল বের করে ফেলেছি, অর্থাৎ OA রেখার ঢাল, এই যে OA এই রেখাটির ঢাল যেহেতু নির্ণয় করা কমপ্লিট, তাই এই রেখার ঢাল বের করা এখন কোনো ব্যাপার না। কারণ আমরা জানি যে দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফলটা -1 হবে। খুবই সহজ। তাহলে দেখো আমরা লিখছি যে OA এবং AB পরস্পর লম্ব, তাহলে এই ক্ষেত্রে OA রেখার ঢাল আর AB রেখার ঢালকে গুণ করলে আমরা পাবো -1। খুবই সহজ। তাহলে দেখো এই ক্ষেত্রে এই যে OA রেখাটার ঢাল হচ্ছে কত, -2 বসিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে এই যে AB রেখার ঢাল আমরা বের করব, আর এই পাশে তো -1, কারণ আমরা তো আগেই বলেছি যে ঢালের গুণফল যদি -1 হয় তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। আর যেহেতু আমাদের উদ্দীপকে রেখাদ্বয় পরস্পর লম্ব, তাই সেই কারণে আমরা কিন্তু -1 লিখেছিলাম। আর এই ক্ষেত্রে মাইনাস মাইনাস উভয় দিক থেকে আমরা ক্যান্সেল করে দিলাম, অর্থাৎ -1 দ্বারা গুণ করে তোমরা সাইডে নোটও দিতে পারো। আর তারপরে দেখো আমরা কিন্তু AB রেখার ঢাল হাফ পেয়ে গেলাম। খুবই সহজ। তাহলে আমি কিন্তু পুরোই বলেছিলাম যে আমরা AB রেখার সমীকরণ বের করতে যদি চাই তাহলে আমাদের A বিন্দু স্থানাঙ্ক, মানে এই রেখাটার উপরে একটা বিন্দু স্থানাঙ্ক লাগবে, আর হচ্ছে AB রেখার ঢাল লাগবে, তাহলেই কিন্তু আমরা এর সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সব কিছুই এখন রেডি, অর্থাৎ AB এই যে ঢাল হচ্ছে হাফ, তারপরে A বিন্দু স্থানাঙ্কও কিন্তু আমাদের পাওয়া গেছে। তাই বলবো যে হাফ ঢাল বিশিষ্ট এবং A বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে, আমরা সূত্র জানি কি, যে y - y1 = m × x - x1, মানে খুবই সহজ। তাই দেখো এক্ষেত্রে কিন্তু y - y1 লেখা হলো। y1 মানে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে 8, তারপরে ইকুয়াল এই যে হাফ মানে কি, নিশ্চয়ই m এর মান অর্থাৎ ঢাল, তারপরে দেখো x - x1, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর 4 হলো। এখন এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করলাম, করে দেখো এই যে সমীকরণটা বের করলাম, অর্থাৎ এটাই হচ্ছে AB সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা ক নম্বরটির অ্যান্সার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমরা এটার খ নম্বরটা সলভ করব। খ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে C বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো C বিন্দুটার অবস্থানটা কোথায়, দেখো C বিন্দুর অবস্থানটা হচ্ছে যে OC রেখা অথবা BC রেখা অথবা DC রেখার ছেদ বিন্দু। তো কোনো কারণে যদি আমরা OC রেখার সমীকরণটা নির্ণয় করতে পারি এবং DC রেখার সমীকরণটা নির্ণয় করতে পারি, আর এই দুটো সমীকরণ যদি সলভ করি প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে, তাহলেই কিন্তু আমরা C বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন চাইতে পারি যে B বিন্দু স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে, বা B বিন্দু স্থানাঙ্কটা আমরা নির্ণয় করে নিব, এবং তারপর এখান থেকে আমরা D বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। তারপরে আমরা এই যে AB রেখার সমীকরণটা তো অলরেডি আমরা এই যে ক নম্বরে পেয়েছিলাম, এখানে আমি অলরেডি লিখে রাখছি, যেমন দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে AB রেখার সমীকরণ, আর AB রেখার লম্ব রেখাটা হচ্ছে তোমার DC রেখা। তো অনেকেই বলতে পারো যে এক্ষেত্রে BC রেখা দিয়ে কোনো কাজ করা যাবে কিনা। তো আমি বলবো এখানে তোমাদের BC রেখা দিয়ে কোনো কাজ করা লাগবে না বা করা যাবে না। তোমরা কি করবা, তোমরা এখান থেকে DC রেখা দিয়ে কাজ করবা, কারণ এখানে DCটা হচ্ছে AB এর উপরে লম্ব। আর যেহেতু আমাদের AB রেখার এই যে সমীকরণটা জানা আছে, তাই আমরা খুব সহজেই এখান থেকে DCটা হচ্ছে যেহেতু AB এর উপর লম্ব, তাই AB এর লম্ব রেখার সমীকরণটাই হচ্ছে DC। তো চলো আমরা একটা একটা করে সলভ করে ফেলি। আমি লিখছি, দেখো ক হতে পাই AB রেখাটা ছিল হচ্ছে x - 2y + 20 = 0। আর এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এই B বিন্দুটার অবস্থানটা হচ্ছে y অক্ষের ঠিক উপরে, তাই এই ক্ষেত্রে এটার ভুজ হবে 0। এখন আমাদের দরকার কি, এটার কোটিটা নির্ণয় করা। তো কোটি নির্ণয় করতে গেলে কি করব, যেহেতু AB রেখাটা এই B বিন্দুটার অবস্থান হচ্ছে y অক্ষের উপরে, তাই AB রেখার ভুজ হচ্ছে 0। তাই দেখো AB রেখার উপরে আমরা কি করব, এই x এর মানটা হচ্ছে 0 বসিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি এখানে 0 বসায় দিছি, তারপরে এখান থেকে -2y + 20 = 0। আর তাহলেই দেখো এখান থেকে খুব সহজে আমরা y এর মান 10 পেয়ে গেলাম। তাহলে B বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এই যে B বিন্দু স্থানাঙ্ক, অলরেডি আমরা 10 পেয়ে গেছি y এর মান, তাই আমি এখানে B বিন্দু স্থানাঙ্কটা লিখে ফেললাম। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু আমি B বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, A বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, আর D হচ্ছে AB এর ঠিক মধ্যবিন্দু, তাই D বিন্দু স্থানাঙ্কটা বের করা কোনো ব্যাপার না। কারণ আমরা জানি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা মানে হচ্ছে এই যে প্রান্ত বিন্দু দ্বয়ের, দেখতেই পাচ্ছ ভুজদ্বয়ের
মানে যোগ করে 2 দিয়ে ভাগ মানে গড় করতে হবে। তাই দেখো এক্ষেত্রে আমি কি করছি, -4 + 0, লক্ষ্য করো এই যে ভুজ -4, এটার ভুজ হচ্ছে 0, যোগ করে 2 দিয়ে ভাগ। আবার একইভাবে এর কোটি 8 আর কোটি হচ্ছে 10, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু দেখো ডি বিন্দু স্থানাঙ্কটা কিন্তু পেয়ে গেলাম অলরেডি। তাহলে এখন আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। এখন দেখো আমার দরকার হচ্ছে এই ক্ষেত্রে ডি বিন্দু স্থানাঙ্কটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাই আমরা এখন যে কাজটা করতে পারবো, দেখো ওসি হচ্ছে এই ওসি রেখার একটা সমীকরণ ছিল, মানে সমান্তরাল রেখার একটা সমীকরণ দেওয়া ছিল। আমি দেখো এখানে লিখে রাখছি যে ওসি যার সমান্তরাল রেখা, এই যে এটা ছিল হচ্ছে তোমার ওসি রেখার সমান্তরাল একটা রেখা। তো এখন কথা হলো যে এটা যদি ওসি রেখার সমান্তরাল হয়, তাহলে এই রেখার ঢাল যদি 3 হয়, তাহলে ওসি রেখার ঢালও 3 হবে। আর ওসি রেখাটা দেখো মূল বিন্দু দিয়ে গেছে, তার মানে 0 0 বিন্দুতে যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে সেই সরলরেখার সমীকরণটা আমরা সবাই জানি যে y = হচ্ছে mx। তার মানে আমাদের দরকার শুধুমাত্র ঢাল নির্ণয় করা। আর যেহেতু এই রেখার সমীকরণ মানে সমান্তরাল রেখাটাই হচ্ছে ওসি রেখা, তাই এটার ঢাল অর্থাৎ ওসি রেখার ঢাল হবে এই রেখার ঢাল। তার মানে এই যে দেখো 3, তার মানে m এর জায়গাতে আমরা কত পাচ্ছি, 3x। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম যে ওসি রেখাটা, ওকে দেখো y = 3x। আমরা কিন্তু দেখো এখানে লিখে ফেলছি যে ওসি হচ্ছে y = 3x + 5 এর সমান্তরাল। তাই এক্ষেত্রে ওসির ঢাল হচ্ছে 3। আমি কিন্তু অলরেডি তোমাদের দেখালাম যে ওসি রেখার ঢাল হচ্ছে 3। তাই দেখো ওসি রেখার সমীকরণটা তাহলে কি হলো, এই যে y = 3x। আর যেহেতু এটা মূল বিন্দুগামী, তাই আমরা কিন্তু +c টাইপের অর্থাৎ কনস্ট্যান্ট কোনো কিছু থাকবে না। তাই দেখো এই ক্ষেত্রে আমরা এখন খুব সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে এবি রেখার সমীকরণটা আমাদের জানা ছিল, আর ডিসি রেখার সমীকরণটা এখন আমরা বের করব, কারণ আমাদের সূত্র জানা আছে যে একটি রেখার লম্ব রেখার সমীকরণ। দেখো এবি এর লম্ব রেখার সমীকরণ সব কিছু ঠিক থাকবে। দেখো এই যে এই ক্ষেত্রে x এর সহগ যাবে y এর কাছে, আর y এর সহগ আসবে x এর কাছে। তো দেখো লক্ষ্য করে এখানে কি লিখছি আমি, যে এখানে ছিল 2, অর্থাৎ দেখো 2x হলো, আর এখানে 1 ছিল সহগ, এটা গেল y এর কাছে, আর মাঝখানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়ে গেল। আর প্লাস একটা সমানুপাতিক ধ্রুবক আমরা ব্যবহার করলাম, সেটা হচ্ছে k = হচ্ছে 0। এখন কথা হলো এই রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে, তাহলে এই রেখাটা যাবে হচ্ছে ডি বিন্দু দিয়ে। আর ডি বিন্দু স্থানাঙ্ক অলরেডি আমরা -2,9 কিন্তু বের করে রেখেছি। তাই দেখো এখান থেকে যা ডি বিন্দুগামী, আমরা কি করব, x এর জায়গাতে -2 বসাবো আর y এর জায়গাতে 9 বসাবো। তাহলে দেখো এক্ষেত্রে 2 × -2 আর হচ্ছে কত, এখান থেকে +9 + k = 0। তাহলে দেখো আমরা ডিসি রেখার মানে এক্ষেত্রে এই কে এর যে মান, কে এর মান কিন্তু -5 পেয়ে গেলাম। অনেকে আবার মনে করো না যে কে তো আসলে আগে দেখছিলাম যে পজিটিভ হওয়া লাগবে, কিন্তু আসলে এই কে ওই কে এক না। এটা হচ্ছে একটা এই যে মানে সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমরা নিয়েছি। তাই এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই ক্ষেত্রে -5 পেলাম। এখন দেখো ডিসি রেখার সমীকরণটা কিন্তু খুব সহজে এখন আমরা বের করতে পারবো, কারণ এই ক্ষেত্রে দেখো এই জাস্ট খালি কে এর মানটা বসিয়ে দিব। অর্থাৎ দেখো 2x + y - 5 = 0। অর্থাৎ আমরা কিন্তু ডিসি রেখার সমীকরণটা পেয়ে গেলাম, ওসি রেখার সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে দেখো এই দুটা রেখার ছেদ বিন্দু যেহেতু সি, তাই এই দুটা রেখাকে এখন আমরা জাস্ট সমাধান করব। তাই দেখো আমি সাইডে লিখে ফেলছি যে ওসি রেখাটা হচ্ছে y = 3x, আর ডিসি রেখাটা হচ্ছে এই যে এটা, তাহলে 2 নম্বর সমীকরণ। তাহলে যেহেতু সি হচ্ছে এই দুটি রেখার ছেদ বিন্দু, তাই আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি বা অপনয়ন করতে পারি। আমি এখানে প্রতিস্থাপনে করছি। দেখো এই ক্ষেত্রে কি করছি, এই সমীকরণ অর্থাৎ 2 নম্বর সমীকরণ হতে পাই আমরা শুধুমাত্র এই যে 1 নম্বর সমীকরণে y এর মান 3x এখানে বসিয়ে দিলাম, সাইড নোট দিয়ে দিলাম। তারপরে দেখো এখান থেকে আমাদের x এর মান বের করা হয়ে গেল। তারপরে দেখো এই x এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে দেখো আমরা কিন্তু y এর মান পেয়ে গেলাম। অর্থাৎ এই যে c বিন্দুর স্থানাঙ্কটা রেডি, অর্থাৎ 1,3। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। তোমরা যদি একটু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমাদের কাছে অনেক সহজ লাগবে। ওকে, এবার চলো আমরা এর পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কটা সলভ করব। গ নম্বরের প্রশ্নটা হচ্ছে এরকম যে ত্রিভুজ BCD সমকোণী ত্রিভুজে tan BCD কোণ এর মান নির্ণয় করো। তাহলে দেখো তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের চিত্রে এই যে BCD, তার মানে এই ক্ষেত্রে আমাদের এই যে C কোণ এর যে মান সেটা কিন্তু নির্ণয় করতে হবে। এখন আমাদের C কোণটাকে যদি থিটা ধরি,
কথার কথা। এখন লক্ষ্য করে দেখো যে এই ক্ষেত্রে বিসিডি এই ত্রিভুজটার মধ্যে ডি হচ্ছে সমকোণ, তার মানে এই হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সি এবং বি কোণ মিলে 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রির সমান। তাই আমরা কি করব, ধরে নিলাম যে সি কোণটা কি হবে, এই সি কোণটা হবে সূক্ষ্ম কোণ। ওকে, তার মানে এর ঢালটা কি হতে হবে, এর ঢাল হতে হবে পজিটিভ। আর আমরা জানি যে ঢাল যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সূক্ষ্মকোণ আর নেগেটিভ হলে স্থূলকোণ। তো যাই হোক, এখন আমাদের তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা যেহেতু আমরা অলরেডি বের করে ফেলেছি খ নম্বরে, তাই কত পেয়েছিলাম 1,3, এটাকে জাস্ট আমরা লিখে রাখলাম। আর ডি বিন্দু স্থানাঙ্কটাও কিন্তু আমরা পেয়েছিলাম কত -2,9। ওকে, এটাকেও আমরা লিখলাম। তাহলে চলো এটাকে এখন আমরা সলভ করে ফেলি। এখন আমরা দেখব যে এখানে সমাধানে যে খ হতে আমরা যে দুটি স্থানাঙ্ক পেয়েছিলাম। আর তার আগে একটা কথা বলি যে এই সি কোণটা উৎপন্ন হয়েছে কোন দুটো রেখার সমন্বয়ে। দেখো এই ক্ষেত্রে সি কোণটা উৎপন্ন হয়েছে হচ্ছে বিসি রেখা আর ডিসি রেখা, অর্থাৎ এই দুটো রেখার সমন্বয়ে, অর্থাৎ ছেদ বিন্দু যেহেতু সি, তাই এই ক্ষেত্রে থিটা কোণটার অবস্থানটা হচ্ছে এই দুটো রেখার সমন্বয়ে। তাই আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুটো রেখার ঢাল আমাদের জানতে হবে, অর্থাৎ বিসি রেখার ঢাল আর হচ্ছে ডিসি রেখার ঢাল, এই দুটো রেখার ঢাল আমাদের জানতে হবে। কারণ আমাদের কিন্তু বলেছে যে ট্যান এই কোণটার মান নির্ণয় করতে। আমরা সাধারণত জানি এইরকম যে দুটা রেখা যদি এইভাবে পরস্পরকে ছেদ করে, অর্থাৎ এটাকে যদি আমরা থিটা কোণ বলি, তাহলে দেখো এই রেখার ঢাল যদি m1 ধরি আর এই রেখার ঢাল যদি m2 ধরি, তাহলে আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এরকম যে ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তো এই সূত্রটাকে কাজে লাগাই কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করব। তার আগে বলে রাখি এই ক্ষেত্রে m1 এবং m2 এই দুটার মধ্যে কিন্তু একটা হচ্ছে সূক্ষ্মকোণের জন্য এবং একটা হচ্ছে স্থূলকোণের জন্য। তো আমরা কি করব, এই ক্ষেত্রে যেহেতু সূক্ষ্মকোণ নির্ণয় করব, তাই অলওয়েজ কি এম এর মানটা অর্থাৎ ঢালের মানটা পজিটিভ ধরবো। তাই দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, দুটা রেখার ঢাল নির্ণয় করার জন্য লিখলাম যে খ হতে পাই যে সি বিন্দু স্থানাঙ্ক এই যে 1,3 আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,9। তাহলে সিডি রেখার ঢালকে আমরা m1 দিয়ে প্রকাশ করলাম। তাই দেখো এই ক্ষেত্রে আমরা এটার মান কত পেলাম, 2 পেলাম। তারপরে দেখো এই যে বি বিন্দু স্থানাঙ্ক, এই সি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ বি এবং সি এই দুটা বিন্দু যেহেতু স্থানাঙ্ক আমরা জেনে গেছি, তাই আমরা বিসি রেখার ঢাল নির্ণয় করার জন্য এটাকে m2 ধরলাম। আর তার মানে y2 - y1 বাই x2 - x1, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এটাও বের করে ফেললাম। তাহলে আমরা জানি যে এই যে ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস, দেখতেই পাচ্ছ আমরা সূত্রটা লিখে ফেলেছি। এখন আমরা জাস্ট এই যে m1 আর m2 এর মানটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ প্লাস মাইনাস 5/15, আর এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করে 1/3 পেয়েছি। তো যেহেতু আমাদের এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণের জন্য বের করতে হবে, তাই আমরা কিন্তু দেখো এটার প্লাস মান নিলাম, অর্থাৎ ট্যান থিটার প্লাস মানটাকে আমরা নিয়ে নিলাম। এখন দেখো থিটা মানে কি, থিটা মানে হচ্ছে বিসিডি কোণ। তাই দেখো বিসিডি কোণ লিখলাম আর ইকুয়াল হচ্ছে 1/3, আর এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ ছিল আমাদের গ নাম্বারটা, শুধুমাত্র আমাদের এই থিমটাকে মনে রাখতে হবে। তাহলে চলো এবার আমরা দেখব যে এটার ঘ নাম্বারটা কি প্রশ্ন দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বিডি ও বিসি রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তার মানে এইটা করতে গেলে আমাদের এই দুটো রেখা তো অবশ্যই জানতে হবে এবং এই দুটো রেখার অন্তর্গত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলেছে। এখানে কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে সূক্ষ্ম কোণের হয়, একটা হচ্ছে স্থূল কোণের হয়। তো কথা হচ্ছে আমাদের এটার জন্য একটা সূত্র আগে জানতে হবে। তো চলো আগে তোমাদেরকে এই সূত্রটা আগে দেখায় দিই। যেমন দেখো এই ক্ষেত্রে আমি যেটা লিখছি a1x + b1y + c1 = 0, আবার a2x + b2y + c2 = 0। এখন এই দুটা রেখা আমাদের পাওয়া গেছে। এখন এই দুটো রেখার সমদ্বিখণ্ডকের যে সমীকরণটা আমরা বের করব সেটা হতে পারে সূক্ষ্মকোণ, হতে পারে স্থূলকোণ, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে সূত্রটা হবে এমন, যেমন দেখো আমরা প্রথমে এই যে এই সমীকরণটার বাম দিকের যে অংশটা সেটা আগে আমরা উপরে লিখে নিব, তারপরে ডিভাইডেড হচ্ছে √ওভার দিব, তারপরে এই যে দেখো x এর সহগ আর হচ্ছে y এর সহগটাকে এটার বর্গ করে প্লাস দিয়ে লিখব, তারপরে ইকুয়াল দিব, তারপরে প্লাস মাইনাস দিব, তারপরে সেম ভাবে এই সমীকরণটার বাম সাইডটা আমরা লবে লিখব, তারপরে ডিভাইডেড হচ্ছে x এর সহগ আর হচ্ছে y এর সহগের বর্গের সমষ্টি করব। তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে প্লাস এবং মাইনাস
দুটা সমীকরণ বের হবে সমদ্বিখণ্ডকের, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে শুধুমাত্র সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা প্লাস নিলে আমরা সূক্ষ্মকোণ পাবো নাকি মাইনাস নিলে পাবো? এটার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমাদেরকে এখন চিন্তা করতে হবে এই যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল যদি শূন্য হয় কোনো কারণে, এখানে a1 মানে কিন্তু তোমরা দেখতেই পেলে যে x এর সহগ, আর এখানে a2 মানে হচ্ছে এই সমীকরণের x এর সহগ, তাহলে এই দুটার সহগকে আমরা কি করব, গুণ করব। তারপরে দেখো এই ক্ষেত্রে y এর সহগ হচ্ছে b1 আর এখানে y এর সহগ হচ্ছে b2, তার মানে এই দুটাকে জাস্ট আমরা গুণ করব। তো গুণ করার পরে এটাকে যোগ করব, যোগ করলে যদি কোনো কারণে শূন্য হয় তাহলে আমরা বুঝবো যে এটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ কোনোটাই না, এটা পরস্পর লম্ব অবস্থায় আছে, তাহলে এটা আমাদের হবে না। তো চলো এবার আমরা যদি কোনো কারণে এটা পাই গ্রেটার দ্যান 0, অর্থাৎ এটা গ্রেটার দ্যান 0 যদি পাই তাহলে আমরা কি পাবো? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যদি আমরা প্লাস মান পাই তাহলে সেটা হবে হচ্ছে স্থূলকোণের জন্য, আর যদি মাইনাস পাই তাহলে সেটা হবে সূক্ষ্মকোণের। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে প্লাস হলে হচ্ছে স্থূলকোণ আর মাইনাস হলে হবে সূক্ষ্মকোণ। আর যদি কোনো কারণে এটা যদি তোমার লেস দ্যান হয়ে যায় তাহলে ঠিক তার উল্টা, অর্থাৎ এই ক্ষেত্রে প্লাস হলে হবে সূক্ষ্মকোণ আর মাইনাস হলে হবে স্থূলকোণ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা এটা সম্পর্কে বুঝে নেই যে কিভাবে আমরা করব। প্রথম কথা হচ্ছে আমাদের বিডি আর বিসি এই দুটো রেখা লাগবে। তো আমরা কি জানি, আমরা অলরেডি কিন্তু এই যে দেখো এবি রেখার সমীকরণটা কিন্তু জানি, আর এবি রেখাটা কিন্তু দেখো তার উপরেই একটা বিন্দু ডি, অর্থাৎ বিডি রেখার সমীকরণ আর এবি রেখার সমীকরণ কিন্তু একই, কারণ একই রেখার উপরেই তারা অবস্থান করছে। তাই আমরা এখানে লিখবো যে সমাধানে যেহেতু বিডি ও এবি একই রেখা, তাই আমি বিডি রেখার সমীকরণটা কি লিখলাম, ওই এবি রেখার যে সমীকরণটা আমরা পেয়েছিলাম ওটাই কিন্তু এখানে লিখছি। তার মানে দেখো আমাদের একটা সমীকরণ কিন্তু এখানে বের করে ফেলেছি। এখন দেখো আমরা কি, আমাদের দরকার হচ্ছে বিসি রেখার সমীকরণ। তাই বিসি রেখার দেখো বি বিন্দু স্থানাঙ্ক এবং সি বিন্দু স্থানাঙ্ক দুটাই কিন্তু আমাদের জানা আছে। তাই আমরা কিন্তু খুব সহজেই দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের যে সূত্রটা জানি সেই সূত্র দিয়েই কিন্তু আমরা বিসি রেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো। যেমন দেখো এই ক্ষেত্রে আমি যে সূত্রটার কথা বলছি সেটা হচ্ছে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এই সূত্রটাতে আমরা মান বসাবো। এই ক্ষেত্রে একটাকে x1, এটাকে ধরবো y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো এইভাবে করে চিন্তা করে আমরা জাস্ট মানটা বসালাম। বসানোর পরে জাস্ট কি করলাম, ক্যালকুলেশন করে কোনাকুনি গুণ করে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। অর্থাৎ তোমরা লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু এই সমীকরণটা বের হয়ে গেল। তার মানে আমাদের দুটো সমীকরণ বের করার দরকার ছিল, আমরা কিন্তু দুটো সমীকরণ বের করে ফেলেছি। তো এখন আমাদের টেস্ট করতে হবে যে এই ক্ষেত্রে আমরা প্লাস মান নিব নাকি মাইনাস মান নিব, যেহেতু আমাদের সূক্ষ্মকোণের কথা বলেছে। তাই আমরা কি করব, দেখো এই যে x এর সহগ কত এখানে দেখতে পাচ্ছ 1, আর এই ক্ষেত্রে x এর সহগ হচ্ছে 7। তাই আমরা কি করব, দেখো এই যে a1 a2 প্লাস b1 b2 লিখেছি। এখন আমরা a1 এর জায়গাতে 1, a2 এর জায়গাতে দেখো 7 বসাইছি, তারপর প্লাস। একইভাবে এখানে দেখো b1 এর জায়গায় কিন্তু দেখো -2, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে b1, এই যে b1 এর জায়গায় -2, আর হচ্ছে এই ক্ষেত্রে b2 এর জায়গায় হচ্ছে 1। এটাকে যদি যোগ করি তাহলে দেখো আমি কিন্তু 5 পেয়েছি। তার মানে 5টা কি 0 থেকে বড়, অর্থাৎ আমি বলেছিলাম যে 0 থেকে যদি বড় হয় অর্থাৎ গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাইনাস মান নিলে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা এই দুটো সমীকরণের এই সূত্রটাকে আমরা কাজে লাগাই। যেমন দেখো আমি কিন্তু অলরেডি এই সমীকরণটাকে, অর্থাৎ দেখো এই সমীকরণের হাতের বাম সাইডটাকে আমরা উপরে লিখেছি, আর নিচে কিন্তু এই যে দেখো x এর সহগের উপরে স্কোয়ার আর হচ্ছে y এর সহগের উপরে স্কোয়ার, আর তার উপরে রুট দিয়ে দিলাম। আর যেহেতু আমরা মাইনাস মান নিয়ে কাজ করবো সূক্ষ্মকোণের জন্য, সেই কারণে দেখো মাইনাস মান দিলাম, মানে মাইনাস দিলাম। তারপরে সেম ভাবে আমরা এই সমীকরণের হাতের বাম দিকের অংশটা উপরে লিখলাম, তারপরে রুট ওভার দিয়ে x এর সহগ প্লাস y এর সহগ, মানে এটার উপরে হোল স্কোয়ার এবং এটার উপরে হোল স্কোয়ার এবং রুট ওভার দিয়ে দিলাম। এখন দেখো আমরা জাস্ট কি করব, উভয় দিকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এখানে দেখো √5 পেলাম আর এখানে √50 পেলাম। এখন দেখো এই যে √5, এই √5 দ্বারা যদি আমি এখানে ভাগ করে দিই তাহলে দেখো এক কথা গুণ করে দিব উভয় পক্ষে √5 দ্বারা, তাহলে কি হচ্ছে, তাহলে এই পাশে √5টা ভ্যানিশ আর এই পাশে দেখো √10 থাকে। এখন আমরা কি করব, জাস্ট কোনাকুনি গুণ করে দিব। তাই দেখো এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে তিনটার সাথে তিনটার গুণ করে ফেললাম, আর এই পাশে যেটা আছে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই যে x আলা অংশগুলোকে আমরা এখন কমন নিব।
ঠিক আছে, আর ওয়াইওয়ালা অংশগুলোকে এক সাইডে নিয়ে আসে কমন নিয়ে ফেললাম। এখন দেখো এইখানে থাকলো কত, এই একটা অংশ, আর এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটার অ্যান্সারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমাদের লাস্ট কোশ্চেন অর্থাৎ ও নম্বরটা আমরা সলভ করে ফেলি। দেখো এখানে 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে এত বিন্দু অর্থাৎ 1,2 বিন্দু হতে √5 একক দূরবর্তী এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদের এখানে কি করতে হবে, এই যে এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। আর সেটার সূত্রটা অলরেডি তোমরা জানো, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো আরেকটা বিষয় যে এই বিন্দুটা থেকে এত দূরে অবস্থান করবে, মানে এত দূরে এটা অবস্থান করবে, আর সেটাই আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো আমরা একটু দেখে ফেলি যে এখানে সমাধানের জন্য আমাদের এবি রেখার সমীকরণটা আমরা আগে থেকেই জানি, অর্থাৎ এবি রেখার সমীকরণটা আমাদের এটা ছিল, আমরা লিখে নিলাম। এখন কি করব যে এবি রেখার সমান্তরাল রেখাটা কিভাবে নির্ণয় করতে হয়, এখানে এক্স ওয়াই এর পজিশনটা ঠিক থাকবে, শুধুমাত্র আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবক এখানে নিব। যেমন আমি এখানে প্লাস কে ব্যবহার করেছি, তো এখানে তোমরা প্লাস কে নিবা, ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এই 1 নম্বর এই সরলরেখাটি কি করবে, এটা হচ্ছে এত বিন্দু হতে এত একক দূরে যেহেতু অবস্থান করে, তার জন্য আমাদের একটা সূত্র আছে। তো এই সূত্রটা আগে তোমরা বুঝে নাও। মনে করো এটা হচ্ছে আমার একটা সরল রেখা, যেখানে আমি ax + by + c = 0 এই সরল রেখাটা আমরা নিলাম। এখন মনে করো কোনো একটা বিন্দু আছে এইখানে, আর এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1 y1। এখন এই বিন্দু থেকে এই রেখার উপরে একটা রেখা, যেটার মানে দূরত্ব হচ্ছে দেওয়া আছে মনে করো d। তাহলে এই ডিস্টেন্সটা যদি আমরা নির্ণয় করতে চাই, তার সূত্রটা কি, তার সূত্রটা হচ্ছে এটা, যেমন দেখো ডিস্টেন্স ইকুয়াল পরম মান দিতে হবে, তারপরে এই রেখাটাকে আমরা এই বিন্দুতে বসাবো, কারণ এই বিন্দু দিয়ে তো যাচ্ছে, তো সেই কারণে x এর জায়গাতে x1 আর হচ্ছে y এর জায়গাতে y1। তো এটাই আমাদের কিন্তু 1 এবং 2, ঠিক আছে, এটার পরিবর্তে আমরা 1 আর এটার পরিবর্তে 2 বসাবো। আর এই ক্ষেত্রে দেখো এই রেখাটার এইখানে যেহেতু রিপ্লেস হয়ে গেল, এখন দেখো ডিভাইডেড √x এর সহগ যেটা থাকবে সেটার উপরে স্কোয়ার, প্লাস এই যে y এর সহগ যেটা থাকবে তার উপরে স্কোয়ার দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের এই দূরত্বটা নির্ণয় হবে। তো দেখো আমরা এখন এই শর্ত অনুযায়ী কিন্তু লিখতেছি। যেমন দেখো আমাদের দূরত্ব দেওয়া আছে কত, √5, তার মানে এখানে d এর মান হচ্ছে √5। ওকে, তো তাহলে দেখো আমরা এখন লিখব যে 1 নম্বর সরলরেখাটি 1,2 বিন্দু হতে √5 একক দূরে অবস্থিত বা এত একক দূরবর্তী। তাহলে আমরা এখন লিখতে পারি, পরম মান চিহ্নটা দিয়ে দিলাম, তারপরে দেখো এই যে এই রেখার x এর জায়গাতে আমরা কত বসালাম, 1, এই যে দেখো 1, তারপরে -2 * y এর মান কত 2, তারপরে প্লাস k, তারপরে ডিভাইডেড √, দেখো 1 এর উপরে স্কোয়ার, প্লাস এখন দেখো এটা সহগ কত -2, তাই -2 এর উপরে স্কোয়ার, ইকুয়াল হচ্ছে দূরত্বের মান হচ্ছে আমাদের দেওয়া আছে √5, তাই √5 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এর পরম মান চিহ্নটা দিয়ে নিলাম, এটাকে জাস্ট ক্যালকুলেট করলাম, করে এটা পেলাম, তারপরে এই পাশে যেটা আছে সেটা, আর এটা যদি পরম মানটা উঠিয়ে দেই তাহলে কিন্তু আমরা প্লাস এবং মাইনাস দুটো মান পাবো। তাই এটা এখন আমরা কি করব, একবার এইভাবে দেখো √5কে এই পাশে পার করলে, অর্থাৎ উভয় দিকে √5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই লাইনটা আমরা পাই। একবার প্লাসের জন্য একটা পাবো মান, আর একটা হচ্ছে মাইনাসের জন্য, তাহলে কে এর দুটো মান পাবো। তাই দেখো এক্ষেত্রে আমরা কে এর মান যদি প্লাস নেই তাহলে কে এর মান পাচ্ছি কত 8, আর যদি কে এর মান -5 নেই তাহলে কত পাচ্ছি -2। এখন দেখো এই 1 নম্বর সমীকরণে আমরা এখন কে এর মানটা বসিয়ে দেবো। তোমরা চাইলে নিজের মতো করে ভাষা লিখতে পারো, এখানে যে 1 নম্বর সমীকরণে কে = 8 বসিয়ে পাই, এইভাবে লিখে তোমাদের এই সমীকরণটা পাওয়া যাবে। আবার 1 নম্বর সমীকরণে কে = -2 বসালে আমরা এই সমীকরণটা পাবো। তার মানে এই দুটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল ক্লাস, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক দিয়ে দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।